সত্যি বাদখাল দেখে মালা মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর লেক, কত সুন্দর গাছপালা, ছোট্ট একটা পাহাড়ের মতো উঁচুতে রেস্তোরাঁ। তাছাড়া কটেজগুলো দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। বিমান গাড়িটা পার্ক করে লেকের পাড়ে দাঁড়িয়ে মালাকে জিজ্ঞেস করে, জায়গাটা কেমন? খুব ভালো। এখানে মাঝে মাঝে এসে থাকলে কেমন হয়? মালা হেসে বলে, তা আবার বলতে হবে। বিমান পাশাপাশি দুটো সিঙ্গল রুম কটেজ বুক করেছে বলে মালা জিজ্ঞেস করে, এখানে পাশাপাশি দুটো ঘর নেই? আছে। তাহলে সেই রকম কটেজ বুক করলে না কেন? পেলাম না। ও, তবে কটেজ দুটো এত কাছাকাছি যে আমাদের আড্ডা দিতে কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, এই দুটো কটেজের মাঝে তো ওই কয়েকটা গাছ। ওরা কিছুক্ষণ লেকের ধারে গাছপালার আলো ছায়ায় বিস্তীর্ণ সবুজের মেলায় ঘোরাঘুরি করে। বিমান বলে, আমার কটেজে একটু যাবে? কেন, দরকার আছে? হ্যাঁ, একটু দরকার আছে। চলো। বিমান ওর কটেজে ঢুকে দরজাটা একটু ভেজিয়ে মালাকে বলে, চোখ বন্ধ করো তো। মালা হাসতে হাসতে জিজ্ঞেস করে, চোখ বন্ধ করব কেন? দরকার আছে। মালা চোখ বন্ধ করতেই বুঝতে পারে বিমান অ্যাটাচি খুলল। তারপর বিমান বলে, হ্যাঁ, এবার চোখ খুলতে পারো। সামনের ড্রেসিং টেবিলের বিরাট আয়নায় নিজেকে দেখেই মালা চমকে ওঠে। এ কি, তুমি আমাকে আগে বলো, তোমার পছন্দ হয়েছে কিনা? লকেটটা এত সুন্দর, আর পছন্দ হবে না? স্টোনগুলো কি দারুণ দেখাচ্ছে। বিমান পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার বুকের উপর যে লকেট থাকবে তাতে ডায়মন্ড ছাড়া কি আর কিছু দেওয়া যায়? সামনের আয়নায় মালা একবার মুগ্ধ দৃষ্টিতে নিজেদের দেখে নিয়েই প্রশ্ন করে, হঠাৎ এত দামি জিনিস দিলে কেন? বিমান ওকে জড়িয়ে ধরেই বলে, আমার ইচ্ছে করলো, তাই বলে এত দামি? তোমাকে কি আজে বাজে জিনিস দেওয়া যায়? বিমান একটু থেমে বলে, তবে বেশি দামি না। চেনটার ওজন 12 আনা, লকেটটা মাত্র 8 আনার। আর অতগুলো ডায়মন্ডের বুঝি দাম নেই? মাঝখানের ডায়মন্ডটাই সামান্য একটু বড়, বাকিগুলো তো অত্যন্ত ছোট ছোট। এবার মালা ঘুরে দাঁড়িয়ে দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে মুহূর্তের জন্য ওর চোখের ওপর চোখ রেখেই ওর ওষ্ঠে ভালোবাসার প্রথম স্মৃতি রেখে দেয়। বিমান একটু হেসে বলে, থ্যাংক ইউ। কটেজ থেকে বেরিয়ে এসে রেস্তোরাঁর দিকে এগুতেই সুদীপের সঙ্গে দেখা। ও জিজ্ঞেস করে, তোরা কতক্ষণ এসেছিস? বিমান বলল, এই তো এখুনি। মালা একটু হেসে সুদীপকে বলে, আমার গলার দিকে তাকিয়ে দেখো। সুদীপ এক ঝলক দেখেই বলল, বাহ, ওয়ান্ডারফুল। মালা লকেটটা নিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই বলে, বিয়ের আগে কোনো গহনা পরিনি, বিয়ের সময়ও কোনো গহনা জুটল না, তাই তোমার টাকা দিয়ে এটা বানিয়ে নিলাম। খুব ভালো করেছ। কটেজের দিকে এগুতে এগুতে সুদীপ বলে, তাছাড়া তোমার গলায় দারুণ দেখাচ্ছে। বিমান একটু হেসে বলে, হ্যাঁ রে সুদীপ, তোর বউ তো দেখছি অতি বুদ্ধিমতী ও সুগৃহিণী। মালা সুন্দরী,
শিক্ষিতা, কর্মনিপুণা, রুচিশীলা, বুদ্ধিমতী, সুগৃহিণী, কর্তব্যপরায়ণা, বন্ধুবৎসল, উদার, পরোপকারী। সুদীপের কথা শুনে ওরা দুজনেই হো হো করে হেসে ওঠে। সুদীপ পাজামা পাঞ্জাবি নিয়ে স্নান করার জন্য বাথরুমে ঢুকতে যাবার সময় বিমান বলল, তুই স্নান করেই আমার কটেজে চলে আয়, আমরা যাচ্ছি। হ্যাঁ, তোরা যা, আমি 15-20 মিনিটের মধ্যেই আসছি। বিমান নিজের কটেজে পা দিয়েই মালাকে বলল, তুমি তো দারুণ মেয়ে। কেন, কি হলো? হারের ব্যাপারটা যেভাবে ঘুরিয়ে দিলে। সংসারে বাস করতে হলে সব সময় কি সত্যবাদী হওয়া যায়, নাকি হওয়া উচিত? এ সংসারে সবাইকে সব কথা বললে তো ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে। ঠিক বলেছ, আমাদের ব্যাপার শুধু আমরাই জানব। মালা ওর হাত দুটো নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে বলে, আমি তোমার বন্ধুত্ব ভালোবাসাও হারাতে চাই না, আবার তোমাদের দুই বন্ধুর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক তাও চাইব না। বিমান হেসে বলে, তুমি তো দারুণ বুদ্ধিমতী। বোকা হলে কি তুমি ভালোবাসতে? বিমান 16 আনা উদ্যোগ আয়োজন করেই এসেছে। 2টো স্কচের বোতল, চিজ, কাজু, 1 কার্টুন স্টেট এক্সপ্রেস সিগারেট ও আরও কত কি। বেল বাজিয়ে বেয়ারাকে তলব করে অর্ডার দেয়, 3 প্লেট ফিশ ফ্রাই, পটাটো চিপস, সোডা, ঠান্ডা জল, আইস নিয়ে এসো। মালা বলল, ফিশ ফ্রাইয়ের বদলে ফিশ ফিঙ্গার আনুক। বিমান এবার এক মুহূর্তের জন্য ভেবে বলে, তাহলে এক কাজ করো, 1 প্লেট ফিশ ফিঙ্গার আর একটা তন্দুরি চিকেন আনো। ঠিক হ্যায় সাব। সুদীপ আসতে না আসতেই বেয়ারা সব কিছু নিয়ে এসে যায়। জিজ্ঞেস করে, হ্যাঁ রে, কি হুইস্কি এনেছিস? বিমান একটু আত্মপ্রসাদের হাসি হেসে বলে, যে হুইস্কি হলিউড স্টাররা খায় সেই হুইস্কি এনেছি। মালা বলে, বিমানদার কোনো কিছুই সাধারণ ব্যাপার না। সুদীপ বলে, বিমান নিজেই কি সাধারণ আছে? বিমান ভ্যালেন্টাইন্সের বোতল খুলে 3টে গেলাসে ঢালতেই মালা জিজ্ঞেস করে, আমাকেও কি হুইস্কি খাওয়াবে? বিমান বোতলে একটা চুমুক খেয়েই বলে, এ কি হুইস্কি, এ স্বর্গের দেবতাদের সুরা। ওরা দুজনে হাসে। শুরু হয় খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা। বিমান সুদীপকে জিজ্ঞেস করে, তুই বোধহয় এই জায়গাটা ভালো করে দেখারও টাইম পাসনি। আমি ওই ওপরের অফিসে তোদের খবর নেবার পর 1 চক্কর ঘুরে নিয়েছি। মালা বলল, জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, সত্যিই বেড়াবার মতো জায়গা। বিমান বলে, দেখ সুদীপ, আমরা গরিবের ঘরের ছেলে, একটু ভালো খাওয়া দাওয়া, পছন্দ মতো জামা কাপড় পরা বা একটু আধটু ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করার সুযোগ আমরা কেউই পাইনি। সুদীপ বলে, সে তো 100 বার। এখন আমরা যথেষ্ট আয় করছি, বাবা মা ভাই বোনের জন্য কম করা হচ্ছে না। বিমান হুইস্কির গেলাসে একটা চুমুক দিয়ে বলে, তুই ভাইকে মাসে মাসে 400 পাঠানো ছাড়াও মাকে 250 দিচ্ছিস। মালা বলে, এছাড়া মাঝে মাঝে কাপড় চোপড়ও পাঠানো হচ্ছে 2 বাড়িতেই। সুদীপ 1 টুকরো চিকেন মুখে দিতে দিতে বলে, তুই তো আরো অনেক কিছু করছিস। তোরা তো জানিস আমার বাবা অত্যন্ত বেহিসাবি লোক।
তাছাড়া বউ ছেলে মেয়ে খেতে পাক আর নাই পাক, তার রোজ মদ্যপান করা চাই। কথাটা শুনে সুদীপ আর মালা মুখ নিচু করে। বিমান থামে না, বলে যায়, আমি মাসে মাসে মাত্র 250 টাকা মনি অর্ডার করি। বোনটার বিয়ের জন্য গহনা টহনা ঘড়ি কিনে ব্যাংকের লকারে রাখা ছাড়াও 25,000 টাকা কলকাতায় রাখা আছে। মালা বলল, তুমি তো বাড়িও বানাচ্ছ। হ্যাঁ, লেক টাউনের পাশেই 3 কাঠা জমি কিনে একটা ছোট দোতলা বাড়ি এমন করে তৈরি করছি যাতে একটা তলায় একজন ভালো লোককে ভাড়া দিতে পারি। সুদীপ বলে, তুই আর কি করবি? বিমান বলে, বছর খানেকের মধ্যে তোর বাড়ি তৈরিও যাতে শুরু হয় সে ব্যবস্থা করব। সুদীপ হাসে। হাসছিস কি রে? চিরকালই কি তুই এই রকম টাকা রোজগার করবি? বিমান একটু হেসে বলে, যতই হুইস্কি টুইস্কি খাই, ভবিষ্যতের ব্যবস্থা তো করতে হবে। মালা বলল, ঠিক বলেছ। সুদীপ আর নিজের খালি গেলাস আবার ভরে নিয়ে এক চুমুক দিয়েই বিমান হাসতে হাসতে বলে, ফ্যামিলির জন্য আমরা দুজনেই যথেষ্ট করছি, তবে যখন ভালো আয় করছি তখন ভালোভাবে থাকব, প্রাণ ভরে আনন্দ করব, কি বল? সুদীপের বেশ মুড এসে গেছে, বলে, জরুর। বিমান মালার দিকে তাকিয়ে বলে, তুমি তো এতক্ষণে অর্ধেকও শেষ করতে পারলে না। আমি তো শুধু তোমাদের কোম্পানি দেবার জন্য খাচ্ছি। তাছাড়া আমি তো এসেছি ঘুরে ফিরে বেড়াতে আর আড্ডা মারতে। বেশি খেলে আড্ডা দেব কি করে? আর 1 রাউন্ড তো খাবে? মোটেও না, আর 1 পেগ খেলেই আমার ঘুম পাবে, আর আড্ডা দেয়াটা মাটি হবে। গুড আইডিয়া। সুদীপ বলে, বিমান, মালাকে কাঁচা মেয়ে ভাবিস না। গেলাসে একটা চুমুক দিয়ে বলে, তবে আজ আমার সত্যি আনন্দের দিন। আই এম ভেরি হ্যাপি টুডে অ্যান্ড আই মাস্ট ড্রিঙ্ক টু মাই ফুল স্যাটিসফ্যাকশন। মালা জিজ্ঞেস করে, তুমি কি শুধু ড্রিঙ্ক করতে এখানে এসেছো, নাকি গল্পগুজব আড্ডা দিতে এসেছো? ফর বোথ। বেয়ারা এসে ডিনারের অর্ডার নিয়ে চলে যায়। আরও কিছুক্ষণ গল্পগুজব করার পর মালা বলে, চলো আমরা একটু ঘুরে আসি। বিমান গেলাসে শেষ চুমুক দিয়েই বলে, সত্যি একটু ঘুরে আসা যাক। ওঠ সুদীপ, ওঠ। না রে, আমি বড্ড টায়ার্ড, আমি আর বাইরে যাব না। বেয়ারা ডিনার নিয়ে ঘরে ঢুকতেই বিমান বলে, না না, খেয়ে দিয়ে আমরা 3 জনেই একটু ঘুরতে যাব। কিন্তু না, খাওয়া দাওয়ার পরও সুদীপ বেরুতে চায় না। বলে, তোরা বরং একটু ঘুরে আয়, ততক্ষণ আমি একটু বিশ্রাম করি। আমরা বাইরে গেলেই তুই তো ঘুমিয়ে পড়বি। না না, আমি ঘুমোবো না। মালা বলে, তুমি যদি ঘুমোও তাহলে কিন্তু আমি ফিরে এসেই তোমাকে টেনে তুলব। সুদীপ হেসে বলে, না না, আমি ঘুমোবো না। বেশিক্ষণ না, 15-20 মিনিট পর ওরা ঘুরে আসতেই দেখে সুদীপ বেহুশ হয়ে ঘুমুচ্ছে। দাঁড়াও বিমানদা, আমি ওকে টেনে তুলছি। না না মালা, ওকে ঘুমোতে দাও। ফ্যাক্টরিতে সারা দিন দৌড় ঝাঁপ করে বেচারা সত্যি টায়ার্ড হয়ে যায়, তাই বলে আজও। বিমান ওর কোমরটা ধরে কাছে টেনে নিয়ে
একটু চাপা গলায় বলে, চলো আমরা ওই কটেজে গিয়ে গল্প করি। আর হুইস্কি খাবে না? বিমান ওর ঠোঁটের চারপাশে একটা আঙুল দিতে দিতে বলে, এই হুইস্কি খাবো না। সব আগুনের শিখাই উপরের দিকে ওঠে। সে আগুন পবিত্র হোমাগ্নিরই হোক, চিতাগ্নিরই হোক, তার শিখা সীমাহীন উদার অনন্ত আকাশের দিকে এগিয়ে যায়। কিন্তু কামনা, বাসনা, লালসার বন্যী শিখা মাথা উঁচু করে দাঁড়াতে জানে না, পারে না। সে শুধু নিচে নামতে জানে। সেদিন রাত্রে ওরা দুজনে উদগ্র কামনা স্রোতে আনন্দের মহাসাগরে ভাসতে ভাসতে হঠাৎ কোথায় যেন তলিয়ে গেল, হারিয়ে গেল। অটোয়াল সাহেবের কারখানায় কোনো পারচেজ অফিসার নেই। ইঞ্জিনিয়াররা ঠিক করেন কোন কোম্পানি থেকে কি পার্টস নেওয়া হবে, কবে ও কত দামে এইসব পার্টস নেওয়া হবে তা ঠিক করেন যোশীজি। তবে ওইসব সাপ্লায়ারদের কাছ থেকে জিনিসপত্র ঠিক সময় ডেলিভারি নেবার দায় দায়িত্ব স্টোরস অফিসারের। পেমেন্টের ব্যাপারে অটোয়াল কোম্পানির সুখ্যাতি আছে বলে অধিকাংশ সাপ্লায়ারই নিজেদের স্বার্থে ঠিক সময় পার্টস ডেলিভারি দেয়। প্রয়োজনে টেলেক্স পাঠানো হয়, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতির উদ্ভব হয় যে স্টোরস অফিসারকে ছুটতে হয় এখানে ওখানে। সেদিন ফ্যাক্টরিতে গিয়ে যোশীজিকে না দেখে অনেকেই অবাক। একটু পরেই টেলিফোন অপারেটর জানালো, যোশীজি অটোয়াল সাহেবের বাড়িতে আছেন, 9:30-10টা নাগাদ ফ্যাক্টরিতে আসবেন। 10টার আগেই অটোয়াল সাহেব আর যোশীজি ফ্যাক্টরিতে এসেই ইঞ্জিনিয়ারদের ঘরে ডেকে পাঠালেন। কয়েক মিনিট পর সুদীপেরও ডাক পড়ল। অটোয়াল সাহেব বললেন, আজ সকালে ইকোনমিক টাইমসে খবর বেরিয়েছে, আসানসোল ঝরিয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে হঠাৎ স্ট্রাইক হয়েছে। খবরটা শুনেই প্রোডাকশন ইঞ্জিনিয়ার মহিন্দর সিং বললেন, মাই গড। অটোয়াল সাহেব গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, ইট ইজ এ প্রেটি সিরিয়াস ম্যাটার। ওরা যদি আমাদের কাজগুলো এই মাসের মধ্যে না করে দেয়, তাহলে আমরা কিছুতেই ঠিক সময় লিবিয়ায় মাল পাঠাতে পারবো না। অ্যান্ড দ্যাটস মিন্স উই উইল সাফার লস টু দ্য টিউন অফ 50 lakhs। ওয়ার্কস ম্যানেজার মিস্টার দেশপান্ডে বললেন, শিপিং কর্পোরেশনের জাহাজেও তো আমাদের স্পেস বুক করা আছে। এখন বুকিং ক্যান্সেল করলেও 25% পেমেন্ট করতেই হবে। অটোয়াল সাহেব বললেন, দ্যাটস রাইট। উনি একটু থেমে বললেন, অনেক সময় অনেক কোম্পানি কিছু স্বার্থসিদ্ধির জন্য স্ট্রাইক না হলেও স্ট্রাইকের খবর ছড়িয়ে দেয়। মিস্টার দেশপান্ডে একটু হেসে বললেন, শর্ট টাইমের মধ্যে কোনো ভালো অর্ডার এক্সিকিউট করতে হলে এই ফরিদাবাদের কয়েকটা ফার্ম ওই ধরনের মিথ্যে খবর ছড়িয়ে দেয়। এবার যোশীজি বললেন, লিবিয়ার কন্ট্রাক্ট কিছুতেই ক্যান্সেল হতে দেওয়া হবে না, এবং তার জন্য আমাদের একই সঙ্গে দুটো কাজ করতে হবে। নাম্বার 1, নো টেলিফোন, নো টেলেক্স। Somebody must rush to Asansol to see things for himself. মহিন্দর সিং বললেন, ঠিক বলেছেন। যোশী বলে যান, যদি স্ট্রাইক না হয়ে থাকে তাহলে যেভাবেই হোক
ওদের দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। দরকার হলে ওরা ওয়ার্কারদের ওভারটাইম দিক এবং আমরা তার জন্য অ্যাজ এ স্পেশাল কেস 5 লাখ টাকা পর্যন্ত ওদের অ্যাক্সেস পেমেন্ট করতে রাজি। অটোয়াল সাহেবের মুখ গম্ভীর। সবাই চুপ। সেকেন্ডলি, যোশীজি বলেন, মহিন্দর লাঞ্চের পরই গাড়ি নিয়ে কানপুর যাক। ওখানে যদি গুপ্তাজিরা বা জয়সওয়াররা আমাদের কাজটা করে দিতে পারে তাহলে। মিস্টার অটোয়াল জিজ্ঞেস করলেন, আসানসোলে কাকে পাঠাবেন? দেশপাণ্ডেকে? মহিন্দর আর দেশপাণ্ডে দুজনকে বাইরে পাঠিয়ে দিলে আমি ফ্যাক্টরি চালাবো কি করে? যোশীজি একটু ভেবে বললেন, আই সাজেস্ট সুদীপ্ত শুড গো টু আসানসোল। অটোয়াল সাহেব সুদীপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি সুদীপ্ত বাবু, সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবেন তো? স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। যোশীজি বললেন, সুদীপ তো ইন্টেলিজেন্টও আছে, সিনিয়রও আছে, পারবে না কেন? কিছুক্ষণ পর অটোয়াল সাহেব আর যোশীজি গোপনে সুদীপকে বললেন, যদি ওখানে গিয়ে দেখো সত্যি সত্যি কোনো কারণে ওয়ার্কাররা হঠাৎ স্ট্রাইক করেছে, তাহলে যেভাবেই হোক ইউনিয়নের লিডারদের ইনফ্লুয়েন্স করতে হবে। অন্যদিকে ম্যানেজমেন্টকেও চাপ দেবে। সুদীপ জিজ্ঞেস করে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথা বলছেন? যোশীজি বললেন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কোনো কাজ হবে না। ট্রেড ইউনিয়ন লিডাররা শুধু নিজেদের আর কিছু মোসাহেবের স্বার্থ বোঝে। অটোয়াল সাহেব বললেন, সোজা কথা, ওদের পকেটে একটা বান্ডিল দিতে পারলেই দেখবে ওদের সুর বদলে গেছে। যোশীজি বললেন, ওদের সঙ্গে সঙ্গে ওয়ার্কস ম্যানেজার শর্মা আর লেবার অফিসার ঘোষকেও কিছু খাইয়ে নিজের দলে টেনে নেবে। সুদীপ চুপ করে থাকে, কিন্তু মনে মনে একটু দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পারে না। অটোয়াল সাহেব বলে যান, তুমি আজ ইভিনিং ফ্লাইটে কলকাতা যাবে, কিন্তু বাড়িতে উঠবে না। গ্র্যান্ডে ঘর বুক করে দেওয়া হচ্ছে, ওখানেই থাকবে, আর কাল ভোরবেলা ট্রেনেই আসানসোল যাবে। যোশীজি বললেন, তোমাকে আমরা 2 লাখ দিয়ে দিচ্ছি। যদি দেখো আরও কিছু লাগবে তাহলে আমাকে জানালেই তার ব্যবস্থা করে দেব। এতক্ষণ পর সুদীপ জিজ্ঞেস করে, আমার সঙ্গে বিমান গেলে ভালো হতো না? অটোয়াল সাহেব ও যোশীজি প্রায় একই সঙ্গে বলেন, নো, নেভার। অটোয়াল সাহেব বলেন, আপনি বিমানকে আসানসোল যাবার কথা বলবেন, কিন্তু কিভাবে কাজটা হাসিল করতে বললাম তা কখনোই জানাবেন না। যোশীজি বললেন, এই টাকা কড়ির ব্যাপারটা যেন কেউ জানতে না পারে, নট ইভেন ইয়োর ওয়াইফ। সুদীপ একটু চিন্তিত হলেও মাথা নেড়ে বলে, না না, কেউ জানবে না। অটোয়াল সাহেব উঠে দাঁড়িয়ে বলেন, যোশীজি, আমি অফিসে গিয়ে সুদীপ্তবাবুর এয়ার টিকেট, হোটেল রিজার্ভেশন আর গাড়ির ব্যবস্থা করছি। আপনি ওর পার্সোনাল খরচের টাকা এখান থেকেই দেবেন। অটোয়াল সাহেব চলে যাবার পর যোশীজি ওকে বলেন, আমি এয়ারপোর্টে গিয়ে তোমাকে যে ব্রিফকেসটা দেব তার মধ্যেই ওই 2 লাখ টাকা আর কাগজপত্র থাকবে। বিমান বা তোমার স্ত্রী এয়ারপোর্টে গেলে ওদের সামনেও ব্রিফকেস খুলবে না।
না না, খুলব না। আর হ্যাঁ, কাল আসানসোল যাবার সময় অত্যন্ত সাধারণ জামা কাপড় পরবে, যাতে কেউ বুঝতে না পারে তোমার কাছে অত টাকা আছে। যোশীজি একটু হেসে বলেন, আসানসোল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খুব ভালো জায়গা না? হ্যাঁ, তা জানি। যোশীজির সঙ্গে কথাবার্তা বলেই সুদীপ বিমানকে টেলিফোন করে ওর আসানসোল যাবার কথা বলে। বিমান বলল, একটু আগেই অটোয়াল সাহেব অফিসে এসেছেন, তার কাছেই সব শুনলাম। তোর প্লেনের টিকিট আর হোটেল রিজার্ভেশনের জন্য 5 মিনিট আগেই নায়ারকে পাঠালাম। হ্যাঁ রে, এয়ারপোর্ট থেকে হোটেলে যাবার জন্য কোনো গাড়ির ব্যবস্থা? অটোয়াল সাহেবের ভাইপো কলকাতায় থাকে, উনি তাকে খবর দিচ্ছেন তোকে এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে দেবার জন্য। ও, কাল সকালে ওই তোকে হাওড়ায় পৌঁছে দেবে। শোন, তুই একটু মালাকে বলে দিবি, ও যেন ছোট সুটকেসটায় আমার 2-3টে প্যান্ট, বুশ শার্ট, পায়জামা টায়জামা আর শেভিং। আর বলতে হবে না, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ফ্যাক্টরির হাজার ঝামেলা মিটিয়ে সুদীপ যখন গেস্ট হাউসে ফিরে আসে তখন প্রায় 5টা বাজে। মালা বলল, 10 মিনিট আগে অটোয়াল সাহেব ফোন করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, তুমি এলেই ফোন করতে বলেছেন। সুদীপ সঙ্গে সঙ্গে ওকে ফোন করে। উনি বলেন, যোশীজির কাছ থেকে ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, বুঝতেই পারছেন খুব ডেলিকেট ব্যাপার, বি ভেরি কেয়ারফুল। স্যার, আমি চেষ্টার ত্রুটি করব না। সেটা আমরা ভালো করেই জানি, তাই আপনাকে পাঠানো হচ্ছে। অটোয়াল সাহেব একটু থেমে বলেন, আমার বড় দাদার ছেলে জগৎ সিং অটোয়াল এয়ারপোর্টে থাকবে, ও আপনাকে আজ হোটেলে পৌঁছে দেবে, আবার কাল সকালে ট্রেনে চড়িয়ে দেবে। অটোয়াল সাহেব ওর ভাইপোর গাড়ির রং, নম্বর ও উনি কোথায় দাঁড়িয়ে থাকবেন ইত্যাদিও বলে দেন। সব শেষে বলেন, আপনার হোটেলে পৌঁছবার খবর ও আসানসোল রওনা হবার খবর ভাইপোই আমাকে জানিয়ে দেবে, কিন্তু কাল রাত্রিরে আমি আপনাকে ফোন করব। অল দ্য বেস্ট। সুদীপ চা খেতে খেতে মালাকে বলে, আমি যে আসানসোল যাচ্ছি তা যেন বাইরের কেউ না জানে। না না, আমি কাকে বলবো? খুব কনফিডেন্সিয়াল কাজে যাচ্ছি বলে যোশীজি আর অটোয়াল সাহেব দুজনেই বারবার বলেছেন বলে তোমাকে বললাম। মালা বলে, আমি সুটকেসে 3টে করে জামা প্যান্ট ভরে দিয়েছি। পায়জামা টায়জামা? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দেয়া আছে। বাথরুমে ঢোকার আগে সুদীপ বলে, দোতলায় তোমার একলা একলা থাকতে ভয় করবে না তো? মালা একটু হেসে বলে, বাড়িতে বিমানদা ছাড়াও চৌকিদার আর বেয়ারা তো থাকবে, ভয় আবার কিসের? যাই হোক, ঘুমোবার আগে দরজা টরজা ভালো করে বন্ধ করে নিও। সে আর বলতে হবে না। সুদীপ তৈরি হতে না হতেই বিমানও অফিস থেকে এসে যায়। বলে, এই নে তোর প্লেনে আসা যাওয়ার টিকিট আর তোর হোটেল রিজার্ভেশনের কাগজ। সুদীপ ওগুলো হাতে নিতেই বিমান বলে, রিটার্ন জার্নিটা ওপেন আছে, তোকে রিজার্ভেশনটা করে নিতে হবে। ঠিক আছে, আর হোটেলে তোকে কোনো পেমেন্ট করতে হবে না, বিল সই করে দিবি। সুদীপ হেসে বলে, তোর দয়ায়
রাতারাতি অ্যারিস্টোক্র্যাট হয়ে গেলাম। দয়া টয়া বললে মার খাবি। হ্যাঁ, যোশীজি এয়ারপোর্টে এসে ব্রিফকেসটা ওকে দিয়ে বললেন, এর মধ্যে সব কাগজপত্র আছে, কোনো কাগজ যেন না হারায়। না না, হারাবে না। অটোয়াল সাহেব কাল রাত্রে তোমাকে টেলিফোন করবেন। যদি কাল রাত্রে না ফিরতে পারো তাহলে পরশু সকালে রাত্রে দুবেলায় ফোন করবেন। যোশীজি একটু চোখ টিপে বললেন, যদি আরও দু একটা কাগজের দরকার হয় তাহলে অটোয়াল সাহেবকে বলে দিও। সুদীপ মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে। শেষে যোশীজি একটু হেসে বললেন, মোট কথা ওরা যাতে তাড়াতাড়ি আমাদের কাজটা করে দেয়, সেই ব্যবস্থা তোমাকে করতেই হবে। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। যোশীজি ওর পিঠে হাত দিয়ে বলেন, ব্যাস ব্যাস, তাহলেই ঠিক কাজ হবে। এবার সুদীপ মালাকে বলে, সাবধানে থেকো, তোমার কোনো চিন্তা নেই, তুমি কাজ হয়ে গেলে আর দেরি করো না। না না, দেরি করব না। এবার ও বিমানকে বলে, মালা একলা থাকবে, তুই অফিসে গিয়েও মাঝে মাঝে টেলিফোন করে একটু খবর নিস। বিমান হেসে বলে, ওরে তোর বউ ভালোই থাকবে, তুই কাজ শেষ করে ফিরে আয়। আমার কাজ শেষ হবার পর বড়জোর একটা বেলা বাড়িতে থাকব। হ্যাঁ হ্যাঁ, তা থাকবি বই কি। কত বড় সুন্দর বোয়িং প্লেন, গ্র্যান্ডের ঘরটা যেন স্বপ্নপুরী, সর্বত্রই রাজপুত্তুরের মতো খাতির যত্ন। কিন্তু সুদীপ ঠিক উপভোগ করতে পারে না, মনের মধ্যে সব সময় দুশ্চিন্তা। পারবে তো কাজটা হাসিল করতে? ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যেতে যেতেও ওই একই চিন্তা। মিস্টার শর্মা বা মিস্টার ঘোষ কী ধরনের মানুষ, কী ধরনের ব্যবহার করবেন তা কে জানে। ট্রেড ইউনিয়নের নেতাদের কথা ভাবতে গিয়েই ওর মাথা ঘুরে যায়। ওরা তো এক একজন এক এক রকম। শ্যামপুকুরে অতুলবাবুর কাছে যখন ও কোচিংয়ে যেত তখন তো ওর ভাই অশোকদাকে দেখেছে। উনি তো এই আসানসোল রানীগঞ্জ এলাকারই দু চারটে ইউনিয়নের পান্ডা, কি কাঁচা পয়সায় উনি ওড়াতেন। তবে হ্যাঁ, উনি বেশ প্রাণখোলা দিলদরিয়া মানুষ ছিলেন। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখতে হবে, ধরো অশোকদাকে। পিকনিক, ফুলেশ্বরে যাবার জন্য গাড়ি চাই, ধরো অশোকদাকে। কি, দিদির বিয়ে? অশোকদা সিগারেটে লম্বা টান দিয়ে বলে, তোর দিদির বিয়েতে আমি কি করব? মানিক বলে, তুমি তো মন্টুর ছোড়দির বিয়ের সময় বর্ধমান থেকে কি সুন্দর দই মিষ্টি, কত সস্তায় ব্যবস্থা। মানিককে পুরো কথাটা শেষ করতে হয় না, তার আগেই অশোকদা বলেন, ও দই মিষ্টি, হ্যাঁ তা হাফ দামে করে দিতে পারবো। এছাড়া প্রত্যেকবার দুর্গাপুজোর সময় যে ওরা একদল বন্ধুবান্ধব রাত 11টা সাড়ে 11টা থেকে সারা রাত্রির ধরে মোটরে চড়ে সমস্ত কলকাতা ঘুরে বেড়াতো, সে ব্যবস্থাও তো ওই অশোকদাই করতেন। কিছু জিজ্ঞেস করলেই বলতেন, কার গাড়ি কে দেয় তাতে তোদের দরকার কি, তোরা পুজো প্যান্ডেল ঘুরতে চেয়েছিস, ঘুরে আয়। বেশি জোর জুলুম করলে উনি হাসতে হাসতে বলতেন, ওরে ট্রেড ইউনিয়ন লিডারদের কে খাতির করে না।
কলকারখানা, কোম্পানির মালিক, অফিসের বাবুরা থেকে জমাদাররা পর্যন্ত আমাদের খাতির করে। না খাতির করে উপায় নেই। অশোকদা তুড়ি মেরে সিগারেটের ছাই ফেলে দিয়ে একটু হেসে বলেন, মালিককে টাইট দিতে হলে ক্যান্টিনে ভাঙা কাপে চা দিয়েছে বলেই 5 মিনিটের মধ্যে যে কোনো কারখানায় স্ট্রাইক করে দেওয়া যায়। অতুলবাবুর কোচিংয়ের একদল ছাত্র ওর কথা শুনে হাসে। হাসছিস কিরে? ক্যান্টিনের ভাঙা কাপ, ডিশ বা পেচ্ছাপখানা কম আছে বলে কতবার কত ফ্যাক্টরিতে স্ট্রাইক করে দিয়েছি। অশোকদা এবার গম্ভীর হয়ে বলেন, কত শ্রমিকের জন্য কটা পেচ্ছাপের জায়গা বা পায়খানা থাকবে তাও আইন করে দেওয়া আছে, কিন্তু তা কেউ মেনে চলে না, চলার দরকারও হয় না। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের কামরায় বসে হঠাৎ এইসব কথা মনে পড়ে সুদীপের। যাই হোক, কারখানার সামনে পৌঁছে মেন গেট বন্ধ দেখেই ওর মুখ শুকিয়ে যায়। তবে দেখল একটু দূরে ছোট একটা গেট খোলা আছে। দারোয়ান বলল, হ্যাঁ, অফিসে সাহেবরা আছেন, কিন্তু কোনো বাবুকে পাবেন না। মিস্টার শর্মা বা মিস্টার ঘোষ তো আছেন। হ্যাঁ হ্যাঁ, ওরা আছেন। গেট থেকে অফিস বিল্ডিংয়ে যাবার পথে সুদীপ দেখল সত্যি কারখানা বন্ধ, কিন্তু পশ্চিম দিকের একটা টালির ঘরের সামনে বেশ কিছু লোকের ভিড়। না, ওখানে না গিয়ে সুদীপ অফিসেই গেল। পরিচয় দিতেই ওয়ার্কস ম্যানেজার মিস্টার শর্মা ওকে সাদরে অভ্যর্থনা করে বললেন, একটা সামান্য ব্যাপারের জন্য আজ 3 দিন ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে আছে, অথচ এ ব্যাপারে আমাদের কিচ্ছু করণীয় নেই। কি হয়েছিল? আর বলবেন না মিস্টার সরকার, এখানকার লেবার যে কখন কি কারণে ক্ষেপে যাবে তা বোধহয় ভগবানই জানেন না। সুদীপ একটু হেসে বলে, তা একটু একটু জানি। ইতিমধ্যে চা আসে। মিস্টার শর্মা সুদীপের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলেন, হলদিয়া পোর্টের একটা কাজের 90% হয়ে গেছে, আর একদিন কাজ করতে পারলেই ওটা শেষ করা যায়। কিন্তু যদি কোনো কারণে কামিং উইকের কাজটা শেষ করতে না পারা যায়, তাহলে হিউজ কম্পেনসেশন দিতে হবে। আমাদেরও তো একই অবস্থা। সুদীপ একটু থেমে বলে, আপনি তো ভালো করে জানেন এইসব এক্সপোর্টের ব্যাপারে একটা দিন দেরি হলেই আমরা জাহাজ মিস করব। তাছাড়া মিস্টার সরকার, আমরা তো আপনাদের কাজ অনেক বছর ধরে করছি, সো আই নো এভরিথিং। এবার সুদীপ প্রশ্ন করে, আচ্ছা, স্ট্রাইক হলো কেন? মিস্টার শর্মা একটু হেসে বলেন, ইউনিয়নের এক পান্ডাকে বুঝি ছোট মাছ দেওয়া হয়েছিল। ব্যাস, সেই থেকেই শুরু। এখন ইউনিয়ন বলছে ক্যান্টিনের সব কিছুই খারাপ। সুদীপ হাসে। হাসছেন কি মিস্টার সরকার? সত্যি কথাই বলছি। মিস্টার শর্মা হাত নেড়ে নেড়ে বলেন, ইউনিয়ন বলছে নতুন চেয়ার টেবিল চাই, নতুন ক্রোকারি চাই, ভালো চাল, ভালো চা, ভালো রান্না, এটসেট্রা। আরও কত কি চাই। আপনারা কি বলছেন? আমরা কি বলবো? ক্যান্টিনের কন্ট্রাক্টর ঠিক করে ইউনিয়ন। ক্যান্টিন কমিটির চেয়ারম্যান
আমাদের লেবার ওয়েলফেয়ার অফিসার মিস্টার ঘোষ হলেও ওরাই মেজরিটি। ক্যান্টিনের কন্ট্রাক্টর কি বলছে? ক্যান্টিনের কন্ট্রাক্টর বলছে সে নতুন চেয়ার টেবিল, স্টেনলেস স্টিলের থালা গেলাস বাটি সব কিছু কিনবে, কিন্তু ওয়ার্কারদের কাছে যে 1040 টাকা বাকি পড়ে আছে তা ওরা দিয়ে দিক। সুদীপ একটু হেসে বলল, কন্ট্রাক্টর ঠিকই বলেছে। মিস্টার শর্মা হেসে বলেন, ওয়ার্কাররা বলছে কোম্পানি থেকে কন্ট্রাক্টরকে ওই টাকাটা দিয়ে দিক, কিন্তু কোম্পানি ওই টাকা কেন দেবে? সে তো বটেই। তাছাড়া সব ওয়ার্কাররা তো ধারে খায়নি। আবার কারুর ধার আছে 10 টাকা, কারুর ধার আছে 500 টাকা। সুদীপ বলে, ওই টাকাটা দেওয়া উচিত না ঠিকই, কিন্তু ফ্যাক্টরি বন্ধ থাকার জন্য তো আপনাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে। ঠিক বলেছেন, কিন্তু রিমেম্বার, দিস ইজ আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে একবার যদি একটা অন্যায় মেনে নেন তাহলে ভবিষ্যতে আরও কত অন্যায় মেনে নিতে হবে তার ঠিক ঠিকানা নেই। মিস্টার শর্মা একটু থেমে একটু হেসে বলেন, তাছাড়া আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট যা পাগলা মানুষ। কে আপনাদের ইউনিয়নের প্রেসিডেন্ট? তেমন কোনো নামকরা ট্রেড ইউনিয়ন লিডার না। আপনি তার নামও শোনেননি, বাট হি ইজ ভেরি পপুলার হিয়ার। কি নাম তার? অশোক মুখার্জি। অশোকদা? সুদীপ প্রায় লাফিয়ে ওঠে। আপনি তাকে চেনেন নাকি? খুব চিনি। অশোকদা কোথায় আছেন বলতে পারেন? ওই তো ইউনিয়ন অফিসে মিটিং করছেন। সুদীপ জিজ্ঞেস করে, আমি ওর ওখানে যেতে পারি? বাই অল মিন্স। মিস্টার শর্মা সঙ্গে সঙ্গে ঘণ্টা বাজিয়ে দারোয়ানকে তলব করে বলেন, এই সাহেবকে ইউনিয়ন অফিসে অশোকবাবুর কাছে নিয়ে যাও। অশোকদা সুদীপকে দেখেই চেয়ার ছেড়ে উঠে এসে ওকে জড়িয়ে ধরেন। বলেন, তুই দিল্লি থাকিস না? হ্যাঁ। তা এখানে কি করতে এসেছিস? সুদীপ হেসে বলে, তুমি কি শুধু এইসব ওয়ার্কারদের লিডার? তুমি আমার লিডার না? অশোকদা সুদীপকে দেখিয়ে ঘর ভর্তি লোককে বলেন, আমার দাদার খুব প্রিয় ছাত্র, তাছাড়া আমার 1 নম্বর চেলা। সুদীপের সমাদরের কোনো ত্রুটি হলো না। চা, নিমকি, সিঙাড়া, রসগোল্লা এলো। খাওয়া দাওয়ার পর অশোকদাকে নিয়ে বাইরে এসে সুদীপ ওর আসার কারণ খোলাখুলিভাবেই বলল, কিন্তু আমি কি করতে পারি বল? তুমি সব কিছু পারো। তুই যখন সবই জানিস তখন বল, আমি কি করে তোকে হেল্প করতে পারি? সুদীপ বলে, তুমি পারমিশন দিলে আমি কোম্পানির অফিসার, ক্যান্টিন কন্ট্রাক্টর আর ইউনিয়নের মেম্বারদের সামনে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? আমাদের কোম্পানির জন্য এই ফ্যাক্টরিতে বছরে প্রায় 25-30 লাখ টাকার কাজ হয়। তার জানি না, সব জানি। সুতরাং এই ফ্যাক্টরির লেবারদের সঙ্গে আমাদেরও একটা সম্পর্ক আছে। অশোকদা মাথা নেড়ে বলে, তা তো বটেই। এবার সুদীপ একটু হেসে বলে, এই ফ্যাক্টরির সমস্ত লেবার ও কর্মীদের জন্য যদি আমাদের কোম্পানি থেকে ক্যান্টিনের সমস্ত নতুন ফার্নিচার আর স্টেনলেস স্টিলের বাসন কিনে দেয়। ও কথাটা শেষ করার আগেই
অশোকদা অবাক হয়ে বলে, তুই কি বলছিস? তোমার শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানাবার জন্য যদি আমরা এইসব জিনিস, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। তোর অটোয়াল সাহেব যদি শেষে রাজি না হন? সুদীপ হেসে বলে, যদি তোমাকে আর ক্যান্টিন কন্ট্রাক্টরকে নিয়ে এখনই আসানসোল মার্কেট থেকে আমি সব কিছু কিনে দিই। অশোকদার মুখে আর কথা নেই। নিজেকে একটু সামলে নিয়ে বলে, তাহলে এই দুটোর শিফটই আমি কারখানা চালু করে দিতে পারি। তবে একটি শর্ত। কি শর্ত? সবার আগে আমাদের পেন্ডিং কাজটা করে দিতে হবে। ডেফিনিটলি। সত্যি অশোকদা দুটোর শিফট চালু করে দিলেন। তারপর আসানসোল স্টেশনের কাছে জিটি রোডের ওপরকার দোকানগুলোতে ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেই সব কেনা হলো। স্টিলের 25টা ফোল্ডিং টেবিল, 100টা ফোল্ডিং চেয়ার, স্টেনলেস স্টিলের থালা গেলাস বাটির 100 সেট। লরি বোঝাই করে মালপত্র কারখানায় ঢুকতেই সে কি উল্লাস! ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কলকাতা রওনা হবার আগে সুদীপ মিস্টার শর্মাকে বলল, এখনই দিল্লিতে একটা টেলেক্স পাঠিয়ে দেবেন। মিস্টার শর্মা জবাব দেবার আগেই অশোকদা গম্ভীর হয়ে বলেন, হ্যাঁ, লিখে নিন। স্ট্রাইক উইথড্রন বিকজ অফ সুদীপ্ত সরকারস ইন্টারভেশন। স্টপ আওয়ার কোম্পানি and union extremely grateful to your company. এইসব স্টিলের চেয়ার টেবিল ও স্টেনলেস স্টিলের বাসন কোসন কিনে দেবার জন্য স্টপ কন্ট্যাক্ট মিস্টার সরকার লেট নাইট ফর ডিটেলস। মিস্টার শর্মা একগাল হাসি হেসে বললেন, 5 মিনিটের মধ্যে মেসেজ দিল্লি পৌঁছে যাবে। শুধু অশোকদা না, লেবার ওয়েলফেয়ার অফিসার মিস্টার ঘোষ ও ইউনিয়নের একদল পান্ডা আর ক্যান্টিন কন্ট্রাক্টর আসানসোল স্টেশনে গিয়ে সুদীপকে ট্রেনে চড়িয়ে দিল।